দর্শক শুভেচ্ছা জানবেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান মাহমুদ। শুরুতেই আজকের দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদের জানাবো। ঢাকা সহ সারা দেশে কালবৈশাখী ঝড়, বৃষ্টি, বজ্রপাত টানা চলবে 5 থেকে 6 দিন বলছে আবহাওয়া অফিস। বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস। 27 ঘন্টা পেরিয়ে গেলেও নেভেনি সুন্দরবনের আগুন, এটি আগের সংবাদ, কিন্তু সর্বশেষ সংবাদ হচ্ছে আগুন নিভে গেছে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বাড়ছে বায়ু দূষণ এবং ঢাকা ঝুঁকিপূর্ণ। এছাড়াও রয়েছে আরও কিছু খবর। হবিগঞ্জ, সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গরম কমে যাওয়ায় খুলেছে স্কুল কলেজ। খাগড়াছড়িতে মা ও শিশুসহ বজ্রপাতে 3 জন এবং কিশোরগঞ্জে ঘর চাপা পড়ে 2 জনের মৃত্যু। এছাড়াও আরও কিছু সংবাদ রয়েছে দিনের অন্যান্য গণমাধ্যমে এবং দিনের উল্লেখযোগ্য সংবাদের মধ্যে, যেটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে সিপিডি, অর্থাৎ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। এবং 8 মে 150 উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ উপজেলা নির্বাচন নিয়ে ও বেশ কিছু সংবাদ রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। দর্শক, আমরা আজকে যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকায় ব্যাপক শিলাবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, তীব্র তাপদাহের পরে শিলাবৃষ্টি ঢাকায় প্রথম এবং অনেকটা জনজীবনে, নগর জীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে। আমরা এই বিষয়টি, এই স্বস্তির সময় আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি এবং প্রথমে আপনাদের পরিচয় করে দিয়েছি। আমার রয়েছেন ডক্টর আব্দুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, এবং রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল সালাম, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায়। আমরা আসলে দেখতে পাচ্ছি, আগেই বললাম শুরুতেই, যে যখন কথা বলছি তখন বাইরে কিন্তু বজ্রসহ বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে বৃষ্টিটা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এটি যেমন দীর্ঘ তাপদাহ থেকে দীর্ঘ সময় পর আমাদেরকে কিছুটা স্বস্তির জুগিয়েছে, পাশাপাশি কিছু দুঃসংবাদও আছে এই ঘটনায়। বিশেষ করে বজ্রপাতে আমরা দেখলাম গতকালেও নিহত আছে এবং এখনও হয়তো বা আজকে এখন যে ঝড় হচ্ছে সেই বিষয়ে কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। হয়তো বা আমরা আশা করছি এরকম কোনো দুঃসংবাদ না আসুক, কিন্তু বজ্রপাতের মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি শিলাবৃষ্টি হচ্ছে, এইটা যেমন ফসলের একটা বড় ধরনের ক্ষতির কারণ হয় শিলাবৃষ্টি। সে যাই হোক, আমি ডক্টর মল্লিক আপনার কাছে জানতে চাই যে আসলে দীর্ঘ সময় পর স্বস্তির বৃষ্টি, পাশাপাশি এই যে শিলাবৃষ্টি, এটি একটি বিশেষ করে আমরা যেহেতু কৃষি নির্ভর বাংলাদেশ, সেক্ষেত্রে কৃষিতে কিছুটা ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। জানতে চাই শিলাবৃষ্টিটা আসলে কেন হয়, বা এর আগে কিন্তু এত প্রবণতা আমরা দেখিনি যে শিলাবৃষ্টি খুব বেশি। ঢাকায়ও আমরা এর আগে খুব একটা দেখেছি এরকম হয়েছে, সবসময় হয়েছে, কিন্তু মাত্রা কিছুটা বেশি মনে হচ্ছে। একটু বলবেন যে শিলাবৃষ্টিটা পরিমাণ কেন বেড়েছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত এপ্রিল মাসের 1 তারিখ থেকে আজকের 5 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে উত্তপ্ত ছিল এবং দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট, এবং আমরা বলেছি যে 76 সালের মধ্যে সবচেয়ে ইন টার্মস অফ হট ডেজ এবং এরিয়া কভারেজ নিয়ে যদি বিবেচনায় কথা বলি, সবচেয়ে বড় একটি তাপপ্রবাহ বাংলাদেশে বয়ে গেছে। সুতরাং আমাদের সারফেস এরিয়া ছিল খুবই উত্তপ্ত, কারণ সারা বাংলাদেশের তাপমাত্রাই প্রায় গড়ে 36.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সুতরাং এই তাপমাত্রায় গত পরশু থেকেই বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে প্রবেশের মাত্রা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি আরব সাগর থেকেও আপনার জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস ফুটহিল অফ হিমালয় হয়ে বিশেষ করে বে অফ কম্বে, গুজরাটের কাছ থেকে প্লেন ভূমি পার হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে বাংলাদেশে আসার সুযোগ তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে যখন এইরকম দীর্ঘ তাপ প্রবাহের পরে যখন ময়েশ্চার ইনকারশন বা জলীয়বাষ্পের আধিক্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে, তখন এই জলীয়বাষ্পর, আমরা একে বলি কনভার্জেন্স জোন, জলীয়বাষ্পের আসার পরিমাণ বৃদ্ধি পেলে, যেহেতু সে লাইটার দ্যান ড্রাই এয়ার, সেই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বিশেষ করে সিলেটের পাহাড়ের বাধাপ্রাপ্ত হয়ে তার ঊর্ধ্বগমন ঘটে এবং ওখানে সিঙ্গেল ক্লাউড
অথবা মাল্টিসেল ক্লাউড অর্থাৎ সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা পাহাড়ের সম্মুখভাগে বৃষ্টিপাত হয় এবং এই মেঘমালার উচ্চতা কোনো কোনো সময় 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়। অর্থাৎ যে যে এলাকায় মেঘমালা তৈরি হয় সেই এলাকার আপনার ক্লাউডের মধ্যে তাপমাত্রা মাইনাস থেকে একদম -80°C পর্যন্ত ওঠানামা করতে পারে। সুতরাং এই মেঘমালার মধ্যে যে কণা থাকে একে মেঘ কণা বলে, বৃষ্টির কণা বলে, গ্রাউপেল নামক আর একটি কণা থাকে, তুষার কণা থাকে, আমরা আইস ক্রিস্টাল বলি। সুতরাং এই তাপমাত্রায় এই কণাগুলো অ্যাক্রেশন হয়ে জমাটবদ্ধ হয়ে অনেক সময় বরফ হয়ে যায়, শিলা তৈরি হয়। সুতরাং হিমাঙ্কের নিচে যখন তাপমাত্রা অনেক থাকে তখন সে হিমাঙ্ক রেখা পর্যন্ত আস্তে আস্তে এই কণাগুলো জমাটবদ্ধ হয়ে আরও বড় হয় এবং যখন এই হিমাঙ্ক রেখা পার হয়ে নিচের পজিটিভ টেম্পারেচারের জোনে চলে আসে তখন এই কণাগুলো আস্তে আস্তে সাইজ ছোট হতে থাকে। কোনো কোনো সময় এই বজ্রমেঘ থেকে যে শিলাবৃষ্টি হয় সেই শিলাবৃষ্টি আমাদের ভূপৃষ্ঠে না পড়ে উপরেই বিলীন হয়ে যায় ইভাপোরেশন হয়ে, যদি নিচের টেম্পারেচার খুব বেশি থাকে। কিন্তু দীর্ঘ তাপপ্রবাহের পর যে বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে আজকে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, কিশোরগঞ্জ, নরসিংদী এবং ঢাকায় কিছুক্ষণ আগে 59 কিলোমিটারের দমকা বাতাস ঝড় বয়ে গেছে, সাথে শিলাবৃষ্টি ছিল। কারণ এই মেঘমালার টপ ছিল অনেক উপরে, প্রায় -70 থেকে -80°C মধ্যে এই পানির কণাগুলো জমাট বেঁধে শিলা হয়েছে এবং এর বেসটা ছিল নিচে। যদি ক্লাউডের বেসটা 14,000 ফিট বা তার নিচে হয়ে যায় তখন এই ক্লাউড ম্যাচের ভিতরে, এটা বায়ুমণ্ডলীয় একটা প্রক্রিয়া না, বায়ুমণ্ডল প্রক্রিয়া তো অবশ্যই। সুতরাং এই মেঘমালার মধ্যে যে সব শিলাবৃষ্টি তৈরি হয় সেগুলো অনেক সময় সাইজ বড় হয়, আস্তে আস্তে ভূপৃষ্ঠে পড়ার সুযোগ তৈরি হয়। সেই কারণে দেখবেন যে একটা শিলাবৃষ্টির সাইজ 1/2 ইঞ্চি ডায়ামিটার হয়, কখনো 100 গ্রাম থেকে 200 গ্রাম হয়। এর চেয়ে বড় সাইজ কিছুদিন আগে সিলেটে যে শিলাবৃষ্টি হয়েছে তার সাইজ কিন্তু বড় ছিল। এবং আমাদের এই বাংলাদেশেই বড় শিলাবৃষ্টির একটা ইতিহাসও রয়েছে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি, 1986 সালে গোপালগঞ্জে 1.02 কেজি ওজনের একটা শিলাবৃষ্টির রেকর্ড কিন্তু বাংলাদেশেই আছে। সুতরাং এই বজ্র মেঘ থেকে যে শিলাবৃষ্টি হয় বাংলাদেশে এটা কিন্তু নতুন কিছু নয়, কিন্তু দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহের পরে যে মেঘমালা, সেটা সিঙ্গেল ক্লাউড হোক অথবা মাল্টিসেল ক্লাউড হোক না কেন, সেই সেখানে যখন ক্লাউডের কণাগুলো অনেক উপরে চলে যায়, -80 বা 70°C উপরে যায়, তখন অ্যাক্রেশন হয়ে যে শিলাকণা তৈরি হয় বা আইস ক্রিস্টালগুলো জমাটবদ্ধ হয়ে যে শিলাবৃষ্টি তৈরি হয়, কখনো কখনো বড় সাইজের আকারও ভূপৃষ্ঠে আসার সুযোগ তৈরি হয়। এবং এইবার বজ্রঝড়ের ক্ষেত্রে আমরা তাই দেখেছি। সাধারণত সিলেট এবং তার অ্যাডজয়নিং এরিয়ায় অরোগ্রাফিক অ্যাসেন্টের কারণে অথবা পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় যে বৃষ্টিপাত হয় বা উপরে যে মেঘমালা তৈরি হয়, একে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। সুতরাং এই শৈলতক্ষেপ বৃষ্টির সময় অনেক সময় শিলাবৃষ্টি সংঘটিত হয়। এবং এইবার বজ্রঝড়ের বৈশিষ্ট্য হলো যে যে আগে সবসময় উত্তর পশ্চিম অথবা পশ্চিম দিকে বজ্রঝড় তৈরি হয়ে দেশের মধ্যভাগ হয়ে বান্দরবান অথবা রাঙামাটি, কক্সবাজার গিয়ে তার জার্নি সমাপন করত। কিন্তু এইবার প্রাধান্য পেয়েছে যে এই বজ্রঝড়গুলো সাধারণত সিলেট বা তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হয় এবং ক্রমশ সে উত্তর পূর্ব দিক থেকে বাতাস এসে বজ্রঝড়কে পুশিং করে সেন্ট্রাল পার্ট ঢাকা সহ বা আরও দক্ষিণ পশ্চিম দিকে ধাবিত করার একটা প্রবণতা তৈরি হয়েছে। সুতরাং এই সব মেঘমালা থেকে যে বৃষ্টিপাত হয় সাধারণত, যেহেতু অরোগ্রাফিক অ্যাসেন্টের কারণে মেঘমালার উচ্চতা অনেক উপরে যেতে পারে, সেই কারণে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু দীর্ঘদিন বলে দিচ্ছি এবং আজকেও আমরা 72 ঘন্টার কিন্তু কালবৈশাখী ঝড় আমরা সেটা সংবাদে প্রচার করেছি। আমি একটু ডক্টর সালাম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো বায়ুমণ্ডলীয় দূষণ নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন এবং আপনার অনেক গবেষণা আছে। এই যে ঢাকার বাতাস বা এই যে যেটা বলছিলেন যে বিরূপ হচ্ছে, আপনারা বায়ুমণ্ডলে কি পরিমাণ দূষণ হচ্ছে সেটা বলছেন, এবং এইটার সাথে কি এই যে শিলাবৃষ্টি এটার কোনো সম্পর্ক রয়েছে কিনা, আর ঢাকার বাতাসে এই মুহূর্তে আসলে বায়ু দূষণের পরিমাণটা কেমন? ধন্যবাদ আপনাকে। প্রথমে ওনাকে বলি, উনি অনেক সুন্দর করে জিনিসটা বলছেন আর কি, শিলাবৃষ্টির এই ব্যাপারটা। এর সাথে পলিউশনের যথেষ্ট সম্পর্ক আছে। আচ্ছা, সেটা একটু বলতে চাই। যখন কোনো পলিউশন আসে
তার কোনো কিছু 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 পলিউটেন্ট এখানে এই যে আইস হয় এই নিউক্লিয়াস হিসেবে কাজ করে, এটাকে আইস ক্রিস্টাল বলে বা নিউক্লিয়েশন মেকানিজম হয়। ওয়াটার ব্যাপার থাকে, এটা কনডেন্স করে। এখানে আমরা যখন ক্রিস্টাল করি তখন একটা সিড আমরা ল্যাবরেটরিতে সিডিং করি, এবং এই বাতাসেও বা আকাশেও সেটাই হয় আর কি। এই পলিউশনটা আইস যে হয় সেখানে সিড হিসাবে বা তার সেন্ট্রাল হিসাবে এটা থাকে এবং চারিদিকে জমা হইতে থাকে। এটা একটা ব্যাপার। আর একটা হলো এই পলিউশনগুলো একটা আরেকটার সাথে ইন্টারাকশন করে। ইন্টারাকশন করে কোনোগুলো হয় কি এই আইস নিউক্লিয়ার হিসেবে কাজ করার যে অ্যাবিলিটি সেটা বেড়ে যায়। কিছু কিছু পলিউটরের ক্ষেত্রে আইস নিউক্লিয়ার হিসেবে কাজ করার অ্যাবিলিটি কমে যায়। এখানে লট অফ সায়েন্স আছে আর কি। তো এই ধরনের কাজগুলো আমরা একসময় করতাম। ওনার সাথে আমি আলাপ করতেছিলাম, আমরা ল্যাবরেটরিতে এরকম আইস জেনারেট করতাম। আইস জেনারেট করে তার মধ্যে বিভিন্ন রকমের অ্যারোসল পার্টিকেলস মানে পলিউটেন্ট আমরা ইন্ট্রোডিউস করতাম বিভিন্ন সাইজ ফ্র্যাকশন, এবং সেখানে দেখতাম সেটা কীরকম আইস নিউক্লিয়ার হিসেবে কাজ করে। আবার ওগুলোর সাথে বিভিন্ন রকমের গ্যাস আছে, যেমন সালফার ডাইঅক্সাইড, ওজোন, নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন, এদের সাথে ইন্টারাকশন করে আমি এইজিং করাতাম। এইজিং করানোর ফল এটা আবার আইস নিউক্লিয়ার হিসাবে ভালো না খারাপ সেগুলো স্টাডি করতাম। এগুলো অনেক ডিটেলস স্টাডি আছে। তা আপনার প্রশ্নের উত্তর যদি আমি বলি যে এক কথায় পলিউশনের সাথে এটা যথেষ্ট রিলেশন আছে, যথেষ্ট সম্পর্ক আছে। আর একটা কথা এখানে বলি, যদি পলিউশন যদি অনেক বেশি হয় এবং তার সাইজ যদি খুব ছোট হয় তখন আবার এগুলা কমে যায়, এটারও একটা প্রভাব আছে। মানে বায়ু দূষণ কমে গেলে এটাও কমবে এরকম বলছেন? না, বায়ু দূষণ কমে গেলে না, বায়ু দূষণের মধ্যে যে এগুলোর আবার অনেক সাইজ আছে, বিভিন্ন মনে করেন 0.1 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, বিভিন্ন রকম আকার। সেই আকারটার উপর নির্ভর করে এটা কিরকম। যদি ছোট হয় তাইলে এক ধরনের হবে, বড় হলে আবার আরেক ধরনের হবে। মনে করেন 1 মিলিয়ন পার্টিকেল আসে বাতাসে, তো পানির পরিমাণ যতটুকু আছে, যদি এখানে আমার যদি 0.5 মিলিয়ন থাকে, পানির পরিমাণ যদি একই থাকে তখন কিন্তু দুই রকমের ইন্টারাকশন হবে। যখন পার্টিকেলসের পরিমাণ বেশি, পানির পরিমাণ একই থাকে, তখন এটা বেশি দিন আকাশে ভেসে থাকবে। আর যদি পার্টিকেলের পরিমাণ কম, পানির পরিমাণ একই, তখন আসলে সেটা পড়ে আসবে, কারণ সাইজের উপর একটা ব্যাপার আছে এবং এটার ভরটা, যেটার মাসটা কতটুকু, এবং বেশি মাস হলে সেটা কিন্তু আর বেঁচে থাকতে পারে না, তখন আস্তে আস্তে সে সারফেসে চলে আসে। আর বৃষ্টি হওয়ার ওনারা বলবেন আরো অনেকগুলো মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো থেকেও বোঝা যায় যে যখন একটা সাইজ আছে, পার্টিকুলার সাইজ যখন হয়ে যায় তখন আর সে আকাশে থাকতে পারে না, আস্তে আস্তে সেটেল ডাউন করে। সাইজটা ইম্পর্টেন্ট, কিন্তু মেইন কারণটা হলো মাস, সে তার ভরটা কতটুকু আছে। যত ভর বেশি সে তাড়াতাড়ি তত পড়ে যাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঢাকা আসলে বিশ্বের সবচেয়ে দূষিত যে শহরের তালিকা আমরা প্রায় পেয়ে থাকি, তাতে মোটামুটি আমরা 1, 2, 3-এর মধ্যেই থাকি, প্রথম দিকেই থাকি। প্রশ্ন হচ্ছে আসলে বায়ুমণ্ডলীয় দূষণের ক্ষেত্রে ঢাকা কেন এত এগিয়ে, বা আমরা কতটা দূষণ ঘটাচ্ছি, কতটা আমরা উন্নত দেশগুলো থেকে পাচ্ছি? আপনাদের অ্যানালাইসিস বা আপনাদের পর্যবেক্ষণ কি বলছে, এবং ঢাকার এই বায়ুমণ্ডলে মূলত গত 30 বছরের দূষণের কোনো পরিবর্তন হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার কয়েকটা প্রশ্ন আমি একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম বলছেন যে ঢাকা প্রথম দিকে কেন থাকে, যে ঢাকা আমরা যখন পলিউশনের র্যাঙ্কিং দেখা যাচ্ছে ঢাকা প্রথম দিকে থাকে। আর ঢাকা প্রথম দিকে থাকার অনেকগুলো কারণ আছে। কারণ হলো পলিউশন যেসব জায়গা থেকে হয়, যে সোর্সগুলো পলিউশনের জন্য রেসপন্সিবল, সেগুলো প্রত্যেকটাই ঢাকায় বিদ্যমান এবং প্রতি বছরই এটা বেড়ে যাচ্ছে, যার ফলে এখানে আমরা ঢাকায় পলিউশনটা সবসময় বেশি দেখতে পারি। আরেকটা কোশ্চেন আপনি বলছেন যে আসলে এই পলিউশনটা কি আমাদের নিজস্ব নাকি আমরা বাইরের থেকে পাচ্ছি। এটা অবশ্যই আমাদের নিজস্ব বেশিরভাগটাই, কিন্তু কিছু পলিউশন উন্নত দেশ থেকে না, আমাদের আশেপাশের দেশ থেকে কিছু পলিউশন আমাদের এখানে আসে। সেটা হলো শীতকালে। শীতকালে আমাদের আশেপাশে যে 2টা জাইগান্টিক পৃথিবীতে তারাও পলিউশন প্রচুর পরিমাণে করে, তাদের থেকে কিছু একটা অংশ আমাদের এখানে আসে, ঢুকে পড়ে। সেটার পার্সেন্টেজ বিভিন্ন কয়েকটা হিসাব আছে, আমরাও হিসাব করছি, ওয়ার্ল্ড ব্যাংকও হিসাব করছেন। ওরা বলে যে 30 থেকে 35% পর্যন্ত এটা বাইরের থেকে আসে। তার মানে আমরা 70% বাইরে থেকে 30% বাইরে থেকে আসে। তাই এটা হলো গিয়া আমাদের এখানে। এরপরে আপনি বলছেন যে গত 40 বছরে আমাদের পলিউশনের ট্র্যাকটা কি ঢাকার আর কি। তো গত 40 বছর যদি দেখেন এরকম স্লপের মতো আসলে বেড়েই যাচ্ছে পলিউশন, উপরের দিকে যাচ্ছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো পলিউশনের একটু কেমিক্যাল যদি আমরা অ্যানালাইসিস করি,
বা যে কেমিক্যাল বস্তুগুলো থাকে সেগুলো যদি আমরা বলি তার কিছুটা একটু চেঞ্জ হয়েছে। যেমন আমরা একসময় সীসার পরিমাণের কথা বলেছি। হ্যাঁ, সীসা 1997 এর দিকে 463 ন্যানোগ্রাম পার মিটার কিউব সীসা আমাদের এখানে বাতাসে ছিল অন অ্যাভারেজ। তারপর আমরা লেড ফ্রি গ্যাসোলিন ইউজ করা শুরু করলাম। তারপরে সীসার পরিমাণ কমতে কমতে একটা সময় আমরা মেজার করে পেতাম 70 ন্যানোগ্রাম পার মিটার কিউব। এখন গত 14 সাল থেকে আমরা আবার দেখতেছি সীসার পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা হলো 1000 বা 1000 ন্যানোগ্রাম পার মিটার কিউব আমরা পাচ্ছি, এবং পার্টিকুলার কোনো ডেতে আরও বেশিও পাচ্ছি। আরেকটা জিনিস আমরা বলি, টোটাল সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেটা বলে সেটা আমরা 90-91 বা ওই সময় 2000 মাইক্রোগ্রাম পার মিটার কিউবের কাছে ছিল, সেটা এখন অনেক কম, 250-300 থেকে 350 অন অ্যাভারেজ মাইক্রোগ্রাম পার মিটার কিউব এটা পাওয়া যায়। যেমন ব্ল্যাক কার্বন একটা সাবস্টেন্সে, সেটা আমরা যখন আমাদের 2 স্ট্রোক ইঞ্জিন ছিল তখন এটা প্রায় অন অ্যাভারেজ 40 থেকে 45 মাইক্রোগ্রাম পার মিটার কিউব ছিল, সেইটা অন অ্যাভারেজ এখন 12 থেকে 15 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তাই সেগুলো কিছুটা কমছে। আবার ফাইন পার্টিকেলসের কথা যদি বলেন PM2.5, এটা খুব একটা কমার লক্ষণ নাই, কারণ হলো এটা বাড়তেই আছে। এটা আসলে মেকানিক্যালি জেনারেটেড পার্টিকেলসের মধ্যে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করার ফলে আমাদের দিন তো মেশিনপত্র বাড়তেছে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, আমাদের গাড়ি ঘোড়া বাড়তেছে, সবাই আমরা একটু মডার্ন লাইফে অভ্যস্ত হচ্ছি, গাড়ি ব্যবহার করছি, সবই ব্যবহার করতেছি, এসি ব্যবহার করতেছি, ফোন সবই মানে সব ইলেকট্রনিক্স ব্যবহার করতেছে, এবং এর পিছনে কোনো না কোনোভাবে আমাদের একটা এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা প্রোডাকশনে আমাদের প্রচুর পরিমাণে প্রোডাকশনের সময় আমাদের পলিউশন প্রডিউস হয়। তো যার ফলে PM2.5 বা ফাইন পার্টিকুলেট ম্যাটার যেটা বলি সেটার পরিমাণও বাড়তেছে। এবং যদি আমরা গ্যাসের কথা বলি, সালফার ডাইঅক্সাইডের কথা বলি, কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, এগুলোর পরিমাণও দিন দিন নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের কথা বলি, এগুলোর পরিমাণও দিন দিন বাড়তেছে। এইখানে ঢাকা শহরে যেটা আমাদের পার্টিকুলেট ম্যাটার যে পলিউশনটা, এটা হলো খুব সিভিয়ার অবস্থা, গ্যাসগুলোর অবস্থা খারাপ, মারাত্মক। ফাইন পার্টিকেল যেগুলো, এগুলো খুবই বেশি আমাদের। WHO যে গাইডলাইন আছে সেখান থেকে প্রায় 16-17 গুণ বেশি আমাদের, মানে বিশ্ব ব্যাংক যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইন বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার থেকে অনেক বেশি। আর গ্যাসগুলোর পরিমাণও বেশি, কিন্তু এখনো অ্যালার্মিং হারে অত বেশি না, উন্নত বিশ্বের কাছাকাছি আছে এগুলা, বা তাদের চেয়ে অল্প একটু বেশি। কিন্তু পার্টিকুলেট ম্যাটার পলিউশনটা আমাদের এখানে খুবই সিভিয়ার অবস্থা। আমার মনে হয় মোটামুটি সবগুলোর অ্যান্সার দেওয়া হয়েছে। এই পার্টিকেল যেটা বললেন আপনি PM2.5, PM2.5 বা তার চেয়ে ছোট যে পার্টিকেল, ছোট পার্টিকেল, কিন্তু এইটার কারণে আমাদের দূষণ তো হচ্ছে, এটি একটি বিষয়। আমাদের মানব শরীরে কি এর কোনো প্রভাব? ডেফিনেটলি হিউম্যান বডিতে, আমাদের শরীরে এইটা তো আমরা তো প্রতিনিয়ত ঢাকার বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। জি, এটা খুবই হাইলি রিলেটেড মানুষের শরীরের সাথে। যত ছোট পার্টিকেলস খুব ইজিলি হিউম্যান সিস্টেমে সেটা আসতে পারে আমার নাকের মধ্যে দিয়ে। যখন যেটা আসে, ছোট পার্টিকেলসটা আসে, প্রথমে আমাদের ফুসফুস ক্ষতি করে, একটু বড় পার্টিকেল হলে গলার মধ্যে প্রথমে এই জায়গাটা ফুসফুসের মধ্যে আমাদের অ্যাটাক করে, এবং ফুসফুসের ছোট ছোট ছিদ্রগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তাইলে কি আমরা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এবং সেখান থেকে রোগ হয় COPD। আরও অনেক দিন ধরে থাকলে এগুলো আমাদের ব্লাডে আসে, হার্টে সমস্যা করে, কিডনিতে সমস্যা করে, আমাদের ব্রেনে সমস্যা করে, চোখে সমস্যা করে, মায়ের গর্ভে যে বাচ্চা জন্মায় নেয় তার পর্যন্ত ক্ষতি করে, এবং সেই বাচ্চার কগনিটিভ অ্যাবিলিটি নষ্ট করে দেয়, এবং সে বাচ্চার ওজন কমে যায়। সব রোগগুলোই আমাদের, আপনি এখন ডায়াবেটিসের সাথে এটার সম্পর্ক আছে, ডায়াবেটিস নাকি বেড়ে যাচ্ছে। তারপরে হলো হৃদরোগ, এবং আমাদের ব্লাড প্রেশার, শ্বাসকষ্ট তো আমরা দেখছি, শ্বাসকষ্ট তো এটা একদম সবাই আমরা একদম প্রথম আর কি। বাকি অন্যান্য যে কঠিন রোগগুলো আছে সেগুলোর সাথেও এটার সম্পর্ক আছে। তাই এই যে ফাইন পার্টিকেলসগুলো, যত ছোট পার্টিকেলস তত মানুষের শরীরে বেশি করতে পারে, এবং আমি যত মানে আমাদের ইম্পর্টেন্ট অর্গান আছে শরীরে, প্রত্যেকটা জায়গায় এরা ক্ষতি করে। এবং এটা যেটা বলছিলেন আপনি, যে এটা আমাদের জলবায়ুকেও উত্তপ্ত করে দেয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি, উষ্ণায়নের জন্য অনেকগুলা দুই ভাগে ভাগ করতে হবে। একটাকে বলে হোয়াইট এরোসল, একটাকে বলে ব্ল্যাক এরোসল। মোস্টলি ব্ল্যাক এরোসল গ্রুপে যারা আছে তারা প্রত্যেকটাই হলো ওয়ার্মিং করে, এবং আমরা যদি ব্ল্যাক কার্বনের কথা বলি, ব্ল্যাক কার্বন ওয়ার্মিং করে, ব্রাউন কার্বন ওয়ার্মিং করে, ওজোন করে, মিথেন করে, ওয়াটার ব্যাপার পলিউশন না, কিন্তু তারপর সেটা ওয়ার্মিং করে, ক্লোরোফ্লোরো কার্বন,
এইসব, এবং আমরা এখন যে রেফ্রিজারেটরে যেসব গ্যাসগুলো ইউজ করি, সিএফসি এখন আর ইউজ করা হয় না, অন্য গ্যাস ইউজ করা হয়, ওগুলো ওয়ার্মিং করে আমাদের অ্যাটমসফিয়ারে। এবং আপনি দেখবেন রিসেন্ট অনেক স্টাডি আসছে, মিথেনের পরিমাণ আমাদের এখানে বেড়ে যাচ্ছে। মিথেন হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাসেস, আমাদের গার্বেজ থেকে, এগ্রিকালচার থেকে, এবং আজকাল সিটি ওয়েস্ট থেকেও মিথেন আসতেছে। তাই সেখান থেকেও মিথেনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, গ্লোবালি বাড়তেছে, আমাদের এখানেও বাড়তেছে, এবং যেটা হলো ওয়ার্মিং এর জন্য খুবই রেসপন্সিবল। আমরা ভয়াবহ বায়ু দূষণের ঝুঁকিতে রয়েছে। আমরা এরপরে আপনার কাছে পরামর্শ চাইবো যে আসলে এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তার আগে ডক্টর মল্লিকের কাছে একটু যাচ্ছি, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। ডক্টর মল্লিক, আমরা একটু জানতে চাই যে এই কালবৈশাখী ঝড় এত বিলম্বে কেন, এত প্রার্থনা, এত অপেক্ষা, সেই কালবৈশাখী ঝড় এসেছে, আমরা দেখলাম বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে। এই যে বজ্রপাত, এটি তো আরও একবার মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বজ্রপাত সম্পর্কে বলবেন, কেন বজ্রপাত বেড়েছে, এবং আপনার পর্যবেক্ষণ কি গত 30 বছরে বজ্রপাত কি বেড়েছে কিনা? বজ্রপাত যেটিতে গত রাতেও মৃত্যু হয়েছে, আমি বলছিলাম প্রথমে শিরোনাম যখন বলছিলাম, বজ্রপাতের কারণ কি, এবং এটা গত 10 বছর বা 50 বছরে আপনাদের পর্যবেক্ষণে এটি কি বেড়েছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে আসলে মার্চ, এপ্রিল, মে মাসে আমরা প্রি মনসুন বলি। প্রি মনসুনে কিন্তু শতকরা হিসেবে যদি আমরা বলি 38% বজ্রঝড়, এবং স্থানীয়ভাবে আমরা একে কালবৈশাখী ঝড় বলে থাকি, তা সংগঠিত হয়ে থাকে। এবং বর্ষাকালে বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত বজ্রঝড়ের পার্সেন্টেজ 51%। এবং অক্টোবর এবং নভেম্বরেও কিন্তু আমাদের দেশে বজ্রঝড় হয় 8%, এবং ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 3% বজ্রঝড় হয়। সুতরাং হোলিস্টিক উপায়ে যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে সারা বছরই বজ্রঝড় হয়, তবে মার্চ, এপ্রিল এবং মে মাসের প্রবণতা সবচেয়ে বেশি। এবং মান্থলি যদি আমরা বজ্রঝড়ের বিগত বছরগুলো ডিস্ট্রিবিউশন করি তাহলে মে মাসে সবচেয়ে বেশি বজ্রঝড় সংঘটিত হয়। মে মাসে গড়ে 13 দিন বজ্রঝড় হওয়ার কথা, এবং বেশিও হয়েছে। আমাদের অতীত রেকর্ডে 18টি বজ্রঝড় মে মাসে আমাদের অতীত রেকর্ড রয়েছে, এপ্রিলে তো আমরা 12-14, এবং এপ্রিল মাসে গড়ে 9 দিন বজ্রঝড় হওয়ার কথা, কিন্তু এইবার বড় ধরনের একটি বজ্রঝড় হয়েছে। তাছাড়া সিলেট এবং চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গায় 2 থেকে 3টি ছোট মাত্রার বজ্রঝড় হলেও তা বিদ্যমান তাপপ্রবাহকে প্রশমিত করতে পারিনি। তার মানে মেতে বজ্রঝড় হবে। তবে মে মাসে যেহেতু গড়ে 13 দিন বজ্রঝড়, আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলেছি যে বজ্রঝড় হবে। ইতিমধ্যে 2 থেকে 3টি কিন্তু হয়ে গেছে অলরেডি, এবং আমরা মানে আশঙ্কা করছি যে এই আজকে থেকে 11 তারিখ পর্যন্ত সারা দেশেই এই বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাবে। এর সাথে থাকে বজ্রপাত। সুতরাং বজ্রপাত ইজ ভেরি অ্যালার্মিং, কারণ এই বজ্রপাতে প্রাণহানি ঘটে। শুধু যে মানুষের প্রাণহানি ঘটে তা না, গবাদি পশু মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে এই বজ্রপাতে। এবং এই বজ্রপাতের সাথে যদি আমরা কানেক্ট করি যে গ্লোবাল ওয়ার্মিং এবং দূষণ, যদি এয়ার পলিউশন হয়, স্যার খুব সুন্দর করে বলেছেন যে এয়ার পলিউশন হলে আমাদের যে বজ্রমেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পায়। কারণ এই পলিউটেন্ট পার্টিকেলস, আমরা বলি ডোপিং পার্টিকেল বা ফরেন পার্টিকেল বলি স্যার, হ্যাঁ, এগুলো মেঘমালা তৈরিকে ত্বরান্বিত করে। সুতরাং যখন দীর্ঘ তাপপ্রবাহের পর বজ্রমেঘ তৈরি হয় তখন তার ভিতরে চার্জ সেপারেশন তৈরি হয়, আমরা লাইটেনিং পোটেনশিয়াল ইন্ডেক্স বলি, এবং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এবং এর ফলে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখেছি যে 2010 থেকে 2015 সাল পর্যন্ত যে বজ্রপাতের সংখ্যা, তার চেয়ে 2015 থেকে 2023 সালে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং এর সাথে বজ্রপাত বাড়ছে, এর সাথে ক্যাজুয়ালিটিও বৃদ্ধি পেয়েছে। তো আপনার এই বজ্রঝড় বিভিন্ন রকম হতে পারে। বজ্রঝড় একই মেঘের মধ্যে হতে পারে, পাশাপাশি মেঘের মধ্যে হতে পারে, মেঘ থেকে গ্রাউন্ডে হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। আর একটা বজ্রঝড় আপনারা দেখেন যে আকাশে লাইটেনিং ছড়াই পড়ে একদম, অর্থাৎ ক্লাউড টু অ্যাটমসফিয়ার হতে পারে। এবং কিছু বজ্রঝড়ের আপনি শব্দ শুনতে পাবেন না, একে বলা হয় বোল্ট ফ্রম দ্য ব্লু। সুতরাং এই ধরনের বজ্রঝড়ও তৈরি হয়। সুতরাং আমাদের দেশে বজ্রঝড়ের এই যে প্রাণহানি ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা প্রায় বলি যে এই বজ্রঝড় যখন তৈরি হয় তার সাথে বজ্রপাত থাকে এবং শিলাবৃষ্টি থাকে। সেই কারণে যারা প্রান্তিক পর্যায়ে আমাদের বিশেষ করে সম্মানিত কৃষক ভাইরা কাজ করেন, যারা মাছ চাষ করেন তারা কাজ করেন, ফিশারিজ ডিপার্টমেন্টে তারা খোলা মাঠে কাজ করেন, লবণ চাষিরা মাঠে
কাজ করেন। সুতরাং প্রান্তিক দিনমজুর পর্যায়ে যারা আছে ওই তারা তো শ্রেণী আসলে করেনি। বেশিরভাগই। সুতরাং আমাদের পরামর্শ হলো যে এই বজ্রঝড় যখন সংঘটিত হয় তখন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে, বজ্র মেঘ দেখে চিনতে হবে, এবং কোনো কর্মী বজ্রঝড়ের সময় খোলা মাঠে থাকা যাবে না, কারণ এইসব বজ্রঝড়ের আয়ুষ্কাল থেকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা, অথবা বড় জোর 2 ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল। সুতরাং এই স্বল্প সময়ে সে যদি বজ্রঝড় চিনতে পারে, অর্থাৎ উত্তর পূর্ব কর্নারে এই ধরনের বজ্রমেঘ তৈরি হয়, অথবা সাধারণত আমাদের দেশে রাজশাহী, রংপুর এইসব অঞ্চলে, অথবা যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, নওগাঁ এইসব অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়, পাহাড়ের মতো উঁচু লম্বা মেঘ হয়, আমরা একে কিউমুলোনিম্বাস মেঘ বলি অথবা টাওয়ারিং মেঘ বলি। সুতরাং এই মেঘমালা দেখার সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যে 30 সেকেন্ড বিধি বলে। অর্থাৎ কেউ যদি একটি বজ্রমেঘ থেকে যদি সে বিজলি চমকানো দেখে, তারপর সে যদি যদি বিজলি চমকানো দেখে, তখন সে কাউন্ট করবে 1, 2 এভাবে 30 সেকেন্ড পর্যন্ত সে যদি কাউন্ট করে, এবং এই সময়ের মধ্যে যদি সে শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টা তার দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং ইমিডিয়েটলি তাকে শেল্টারে যেতে হবে এবং ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। সহজ কথা হচ্ছে আলো দেখার সাথে 30 সেকেন্ড পরে যদি শব্দও সে শুনে, তাহলে সে বুঝতে হবে যে এটা তার দিকে আসছে, এবং ইমিডিয়েটলি তাকে ঘরে অবস্থান করতে হবে, কারণ ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। খোলা জায়গায় থাকা যাবে না, গাছের নিচে থাকা যাবে না, ইলেকট্রিক পোলের কাছে থাকা যাবে না, কিন্তু যে কোনো ঘরেই আশ্রয় নিতে হবে। ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু যদি কেউ যদি 30 সেকেন্ডের পর শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে বজ্রঝড়টা তার থেকে দূরে সরে যাচ্ছে, হয়তোবা তখন তার নামা নিরাপদ। এটা ইউনাইটেড স্টেটসে সাধারণত এই 30 সেকেন্ড রুল বলে, বা 30 সেকেন্ড বিধি বলে। এটাকে থাম্ব রুল হিসেবে বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে, কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রঝড় হয়, তারপর কেনিয়াতে হয়, ইন্দোনেশিয়ার বালিতে হয়, এবং ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে কিন্তু 2 অথবা 3 নম্বর পজিশনে বজ্রঝড় প্রবণ এরিয়া। সুতরাং এই বজ্রঝড়ের প্রবণতা এবং বৈশিষ্ট্যগুলি গ্লোবাল যে অ্যাডভান্স কান্ট্রির যে বজ্রঝড়, তার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। সুতরাং আমরা যদি এই বজ্রঝড়জনিত সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম বৃদ্ধি করতে পারি এবং ব্যক্তিদেরকে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে আমরা মনে করব যে এই যে বজ্রঝড়জনিত যে প্রাণহানি, সেটা কিন্তু বহুলাংশে কমে আনা সম্ভব হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি ডক্টর সালাম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন বায়ু দূষণ নিয়ে এবং ঢাকার কথা বলছিলেন। আমি 1 মিনিট একটু জানতে চাই যে ঢাকার বাতাসের দূষণ কি ঢাকার বাইরে যে নগরগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, সিলেট, এই দূষণটা কি ওইদিকে ওই শহরগুলোকে, ওই নগরগুলোকে দূষিত করছে বা ছড়িয়ে পড়ছে? আমরা এর আগে দেখেছি, আপনি হয়তো মনে করতে পারবেন যে নোয়াখালীতে আমরা দেখেছি যে নোয়াখালী অনেক উপরে চলে এসেছিল একটা সময়, নোয়াখালীর মতো একটি অঞ্চল অনেক। তা আসলে বায়ু দূষণটা কি অন্য শহরে ট্রান্সফার হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকার বায়ু দূষণ অন্য শহরগুলোকে করে কিনা সেটা আপনি বলতে পারবেন না, কারণ হলো উইন্ড প্যাটার্নটা যেভাবে হয়, বিশেষ করে শীতকাল এবং বর্ষাকাল দুই সময়, একটা সময় হলো উত্তর দিক থেকে আসে আর একটা হলো দক্ষিণ দিক থেকে আসে। এবং ঢাকা যেহেতু মাঝখানে, ঢাকার যে একটা পলিউশন আছে সেটা যদি শীতকালে হয়, ঢাকার থেকে সাউথে যেগুলো আছে সেখানে ইফেক্ট ফেলবে, আর যদি বর্ষাকালে হয় তাহলে ঢাকার থেকে নর্থে যেগুলো আছে সেগুলোতে ইফেক্ট ফেলবে। কিন্তু আমার কথা হলো গিয়ে ঢাকার প্রভাবের চেয়ে সারা বাংলাদেশের উপরই শীতকালে বিরাট একটা পলিউশনের প্রভাব আসে আমাদের আশেপাশে, যেটা আমরা বললাম 30%। সেই 30% করে কি পুরো বাংলাদেশের উপর ছড়ায়া যায়, এবং মার্কেন ঢাকার পলিউশন আছে তার মধ্যে আরও 30% অ্যাড হলো, সেটা তার নেইবারিং সাউথের দিকে যেসব এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যায়। অন্য শহরগুলোতে আমার মনে হয় না অত একটা যায়, কিন্তু ওই দক্ষিণ দিকে যে অঞ্চলটা আছে একদম আপ টু বঙ্গোপসাগর, সেই এলাকাটা ঢাকার এই পলিউশনের কিছু না কিছু অংশ ছড়ায়। আবার বর্ষাকালে উল্টা দিকে যেতে থাকে। আপনাকে এখানে 2টা কথা আমি বলতে চাই। আপনি যে নোয়াখালীর কথা বললেন, এটা হয়তো 2টা কারণে হইতে পারে। একটা কারণ হলো ওখানে লোকাল কোনো সোর্স হয়েছে, হয়তো এগ্রিকালচার বার্নিং বা অন্য করে কুকিং এইসব জিনিসগুলো হয়েছে, প্লাস এইখান থেকেও কিছু পলিউশন এখানে গেছে। এটা একটা উদাহরণ হিসেবে আপনাকে আমরা বলতে পারি, আপনি যদি রংপুরের কথা চিন্তা করেন, ওই অঞ্চলটায় আমরা যখন স্যাটেলাইট থেকে দেখি তখন দেখা যায় অর্গানিক কার্বনের পরিমাণ অনেক হাই, বাংলাদেশের অন্য এলাকার থেকে অনেক হাই রংপুরে।
তখন আমরা এটা ইনভেস্টিগেট করার চেষ্টা করলাম কি কারণে কি এটা কারণে এটা সেখানে হইতে এটা, পারে। তখন আমরা এখানে দেখলাম দুইটা কারণ, একটা হলো এখানে নিজস্ব কিছু পলিউশন আছে, আর একটা হলো ওই সীমান্তের ওই পারে অনেকগুলা কয়লা ভিত্তিক ইন্ডাস্ট্রি আছে, তার তার একটা ইনফ্লুয়েন্স এখানে আসে, প্লাস এখানে অনেকগুলো রাইস পার বয়েল ইন্ডাস্ট্রি আছে, চালের মিল আর কি। এই দুইটা মিলা ওই অঞ্চলটাতে অনেক বেশি পরিমাণ অর্গানিক কার্বন ওই স্যাটেলাইটে আজকাল মেজার করে, তারও হয়তো আনসার্টেনটি আছে, কিন্তু যেটা ওভারঅল আর কি সেটা ওইখানে অনেক বেশি পাওয়া যায়। তা আপনার কথার সাথে যেটা বলছি, ডেফিনেটলি একটা শহরের পলিউশন, স্থানীয় কিছু কারণ আছে, স্থানীয় কারণ আছে, প্লাস এই শহরগুলো অন্য শহরকে না করলেও অন্য একটা এলাকাকে সে পলিউটেড করে। আচ্ছা, কি ধরনের ভারী ধাতু পাচ্ছেন ঢাকায়? ঢাকা শহরে আমরা প্রায় অনেক দিন ধরে, প্রায় 10 বছরের বেশি সময় ধরে আমরা নিয়মিতভাবে বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশনে স্টাডি করি, অ্যানালাইসিস করি। তার মধ্যে ভারী ধাতু বা ট্রেস এলিমেন্টও আমরা বলি, সেগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি একদম ধারাবাহিকভাবে। আমাদের একটা জয়েন্ট প্রোগ্রাম আছে 27টা দেশের মধ্যে, ওগুলো আমরা কন্টিনিউয়াস করতে থাকি। তো সেখানে ভারী ধাতুগুলো অনেকগুলাই আমরা পাই। আমি ক্ষতিকর যেগুলা সেগুলোর কথা আমি বলি। এখানে মার্কারি পাওয়া যায়, লেড পাওয়া যায়, ক্যাডমিয়াম পাওয়া যায়, কপার পাওয়া যায়, কোবাল্ট পাওয়া যায়, ক্রোমিয়াম পাওয়া যায়। এই সবগুলাই কিন্তু টক্সিক। নিকেল কিছু পরিমাণে পাওয়া যায়, এইগুলা সবগুলাই টক্সিক, এবং এগুলা কোনোটা যেই এগুলার প্রায় সবগুলারই কোনো না কোনোভাবে WHO বা USEPA ওদের একটা লিমিট ভ্যালু আছে বা গাইডলাইন ভ্যালু আছে, প্রায় সবগুলাই কোন লিমিটের কাছাকাছি বা লিমিটের একটু উপরে, 2-4টা হলো লিমিটের চেয়ে অনেক উপরে। তার মধ্যে লেড একটা, লেড আমাদের এখানে অনেক বেশি, এখন অনেক বেশি পাচ্ছি, মাঝখানে আমাদের কমেছিল। আর্সেনিকের পরিমাণটা একটু বেশি, যে গাইডলাইন ভ্যালু আছে তার চেয়ে অল্প একটু বেশি, এবং অন্যান্য যে মেটালগুলো আছে ক্যাডমিয়াম, সেগুলা গাইডলাইন ভ্যালুর থেকে অল্প অল্প করে বেশি এই মুহূর্তে আমরা পাচ্ছি। কোনো কোনো পার্টিকুলার ডেতে হয়তো আমরা অনেক বেশি পাচ্ছি, কিন্তু ওভারঅল যদি আমরা অ্যাভারেজ নিই 1 বছরের, তাহলে হয়তো গাইডলাইন ভ্যালুর থেকে অল্প একটু বেশি। তো যেটা বলতে চাচ্ছি আমি এখানে, যে আমরা যে ভারী ধাতুগুলো বললাম বা টক্সিক যে মেটালগুলো বললাম, আমরা নিয়মিতভাবে অ্যানালাইসিস করি, এবং সেখান থেকে দেখা যাচ্ছে এর মধ্যে কয়েকটা এবং যেই গাইডলাইন ভ্যালু আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। জি, ধন্যবাদ। আমি একটু ডক্টর মল্লিকের কাছে একটু জানতে চাই, আমরা এর আগে বিরতির আগে বলছিলাম যে বজ্রপাতের কথা, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট্ট করে আপনি 2 মিনিটে বলুন, এরপর আমরা একটা প্রসঙ্গে আসবো। একটু যদি বলেন কিভাবে আমরা বজ্রপাত থেকে খুব সহজে রক্ষা পেতে পারি। হ্যাঁ, দেখুন, আপনাকে ধন্যবাদ। যা বলছিলাম যে বাংলাদেশ বজ্রঝড় প্রবণ মাস, এবং মে মাসে সবচেয়ে বেশি বজ্রঝড় হয়ে থাকে এই মাসটাই। হ্যাঁ, যেহেতু গড়ে 13 দিন বজ্রঝড় হয়, কখনো কখনো সর্বোচ্চ 18 দিনের রেকর্ডও বাংলাদেশে মে মাসে রয়েছে। সেই কারণে এই বজ্রঝড়ে কিন্তু প্রাণহানির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেহেতু মানে আমরা এখন খাদ্য নিরাপত্তার জন্য মাঠে এখন আমাদের সম্মানিত কৃষকদের অ্যাভেলেবিলিটি কিন্তু এখন বেশি। সেই কারণে এই বজ্রঝড় যদি তারা চীনে, বিশেষ করে উত্তর পশ্চিম মানে কর্নারে যদি দেখে যে পাহাড়ের মতো লম্বা কালো নিম্বাস মেঘ বা অন্ধকার হয়ে আসছে, তখন ইমিডিয়েটলি কালো অন্ধকার হয়ে যে মেঘটা আসছে, হ্যাঁ, এটা দেখার সবচেয়ে সহজ বুদ্ধি যে আস্তে আস্তে করে হিমালয়ের মতো উচ্চতা বিশিষ্ট পাহাড় আপনার ঈশান কোণে, অথবা মেঘটা একেবারে কালো হয়ে অথবা হ্যাঁ উত্তর অথবা পূর্ব দিকে সিলেট বা তার পার্শ্ববর্তী এলাকায় দেখে, তখন যেহেতু এগুলোর গতিবেগ থাকে সাধারণ কালবৈশাখী ঝড়ের 60 থেকে 80 কিলোমিটার, এবং শক্তিশালী কালবৈশাখী ঝড়ের গতিবেগ 80-র উপরে হতে পারে, এবং এটা যদি টর্নাডিক হয় অনেক সময় এই কালবৈশাখী ঝড়ের গতিবেগ 150 কিলোমিটার প্রতি ঘন্টার চেয়েও বেশি হয়ে থাকে। সুতরাং এই ধরনের তীব্র গতিসম্পন্ন বজ্রমেঘ যখন একদিকে ধাবিত হয়, তখন সেই দিকে আপনার প্রচণ্ড পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যেতে পারে, এর সাথে বজ্রপাত থাকে, বজ্রপাতে প্রাণহানির সম্ভাবনা থাকে, কাঁচা ঘরগুলো উপরে যেতে পারে। সেই কারণে আমি বলতে চাচ্ছি যে এই বজ্রঝড় দেখার সাথে সাথে যেহেতু আইসকেল কম, সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘরের মধ্যে থাকা অবস্থা, কোনো গাছের নিচেও নয়, কোনো খোলা মাঠেও নয়। সাধারণত আমরা কি করি যে এরকম অনেকের ধারণা আছে যে গাছের নিচে গিয়ে দাঁড়াই, আমরা শেল্টার নিতে চাই,
এটা বজ্রপাত থেকেও অনেকে গাছের নিচে দাঁড়ায়, সবচেয়ে কিন্তু বিপজ্জনক। সেটা দাঁড়ানো যাবে না, গাছের নিচে দাঁড়ানো যাবে না, ইলেকট্রিক খাম্বার নিচে পিলার, দাঁড়ানো যাবে না, খাম্বার নিচে দাঁড়ানো যাবে না, খোলা মাঠে কোনো কর্মীই দাঁড়ানো যাবে না, সবচেয়ে ঘরে দৌড়ে আসতে হবে প্রয়োজন বোধে। তো সেইটা যদি করে তাহলে কিন্তু এই বহুলাংশে প্রাণহানি শূন্য কোঠার নিচে নামে আসা দরকার। আর একটা জিনিস হলো যে আমাদের এই খোলা মাঠে আমাদেরকে অবশ্যই মসজিদ অথবা মন্দির ভিত্তিক যে উঁচু উঁচু টাওয়ার আছে তাকে আর্থিং এর আওতায় নিয়ে আসতে হবে, হ্যাঁ, অথবা এখন অধুনা প্রযুক্তি হলো লাইটনিং অ্যারেস্টার। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় লাইটনিং অ্যারেস্টার বসানোর একটা প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে, আগামী অর্থ বছর হয়তো বা তারা করে ফেলবেন। সুতরাং এই যে সমন্বিত উদ্যোগ, হ্যাঁ, সেটা যদি গ্রহণ করে লাইটনিং অ্যারেস্টার এবং প্রিকশনারি মেজারমেন্ট এবং অ্যাট দ্য টাইম অফ দ্য থান্ডারস্টর্ম অথবা কালবৈশাখী ঝড়ের সময় যে বজ্রপাত হয়, অবশ্যই তাকে বজ্রঝড় চিনে ঘরে নিরাপদ জায়গায় আধা ঘন্টা থেকে 2 ঘন্টা অবস্থান। এটা হতে পারে যে আমরা যে বাসা বাড়ি নির্মাণ করছি সেই সময়ও এই বিষয়টাকে খেয়াল রাখা যেতে পারে যে বজ্রপাত বা বজ্র নিরোধক, হ্যাঁ, সেই জন্য বজ্র নিরোধক দণ্ড আপনার ব্যবহার করতে হবে যাতে আর্থিং হয়, এবং সেই জন্য আরবান এরিয়ায় কিন্তু বজ্রপাতের লোকজন একটু কম মারা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে দীর্ঘ মাঠ থাকে, দেখা যায় যে যদি বৃষ্টি ওইরকম ঝড়ের সম্ভাবনাও দেখা দেয়, কৃষকের যাবার ওই এত মাঠের মাঝখানে থেকে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে ক্ষেতের মাঝখানে অনেক সময় ছোট ছোট ঘর থাকে, সেখানে কি নিরাপদ? আমি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরেছেন। যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় যে সে কোথাও যেতে পারতেছে না, অনেক বড় মাঠের মধ্যে সে আধা ঘন্টার মধ্যে দৌড়ে ওই শেল্টারে যেতে পারতেছে না, তখন সে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে মাথা নিচু করে যতটুকু সম্ভব বৃদ্ধা আঙ্গুলের পায়ের বৃদ্ধাঙ্গুলের ভর করে গুটিসুটি হয়ে একদম নিচু হয়ে বসে থাকতে হবে। তবে আমার মনে হয় দীর্ঘমেয়াদী প্ল্যান, যেমন আমাদের উপকূলীয় বেল্টে সাইক্লোনের সেন্টার হয়েছে, কিন্তু বজ্রঝড় নিয়ে যেহেতু এখন একটি ডিজাস্টার ঘোষণা করা হয়েছে, সুতরাং বজ্রঝড় প্রবণ এরিয়ায় অবশ্যই বজ্রঝড় শেল্টার তৈরি করা এখন সময় দাবি হয়ে যাবে। শেল্টার এটি একটি ভালো প্রস্তাব, এটি নিশ্চয়ই ভাববে সংশ্লিষ্টরা। আমি ডক্টর সালাম আপনার কাছে একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি সংবাদের প্রতি, সেটি হচ্ছে যে সুন্দরবনে আগুন লেগেছে এবং এটি নিয়ন্ত্রণে এসেছে, তবে সে পথ নিয়ন্ত্রণে আসার পর দীর্ঘ সময়। সুন্দরবন আমরা জানি বাংলাদেশের একটি সম্পদ বলা যায়, এবং এই ম্যানগ্রোভ অঞ্চলে এই আগুন এবং এই আগুনের ফলে নিশ্চয়ই বায়ুতে এক ধরনের দূষণ হয়েছে, এবং আমাদের বিশেষ করে সবুজায়নের বলা হচ্ছে কম, সেটিও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জলবায়ুর যে আমরা বিরূপ প্রভাবের মধ্যে রয়েছে সেটি একটি ভালো প্রভাব। আপনার কাছে জানতে চাইবো যে এই সুন্দরবনের দূষণের ক্ষেত্রে, বিশেষ করে আগুনের ক্ষেত্রে দূষণের মাত্রাটা সেই অঞ্চলে কেমন বাড়বে? ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা করছেন। প্রথম হলো সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের একটা শেল্টার। উনি যেমন সাইক্লোন সেন্টার বলছেন, ডিজাস্টার সেন্টার বলছেন, আমাদের একটা সিডর আইলা থেকে আমাদের রক্ষা করে এটা। আর আমাদের এখানে সুন্দরবনে যেমন আমেরিকা বা ইউরোপে এবং ইভেন অস্ট্রেলিয়াতে ওদের কিছু বায়োমাস বা ফায়ার ইভেন্ট হয়, টেম্পারেচার অনেক বেড়ে যায় এবং কিছু গাছ আছে চার্জ থাকে, যার ফলে ওইখানে আগুন লেগে যায় এবং মাইলের পর মাইল ফরেস্ট পুড়ে যায়। সেটা ন্যাচারালি হয়, কিন্তু আমাদের এখানে সেইটা না। এটা নিশ্চয়ই কোনো কারণ আছে এবং সেই কারণটা হলো ম্যান মেড। আমি সেটাই বলতে চাই, ন্যাচারাল কারণ না, যে মানুষের কারণে এটা হয়েছে। এবং আপনি বললেন যে একটা তদন্ত কমিটি আছে, আমরা আশা করি সেই তদন্ত কমিটি খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। এটা হলো সেইটা একটা পার্ট। তারপরে আসেন হলো গিয়া, আমরা এই গত কিছুদিন ধরে আমাদের এখানে অত্যন্ত গরম চলতেছে, আমরা সবাই বলতেছি গাছ লাগাইতে হবে, সেখানে আমাদের গাছ পুড়ে যাচ্ছে, তাহলে উল্টা দিকে আমরা যাচ্ছি। থার্ড হলো আমাদের এখানে যে এটাতে পলিউশন হয়, ডেফিনেটলি বায়োমাস বার্নিং এর ফলে প্রচুর পরিমাণে পলিউশন। আপনি এবার দেখবেন কানাডা একটা ভেরি ক্লিন কান্ট্রি, তো তাদের এবার ভ্যাঙ্কুভারের ওদিকে প্রচুর পরিমাণে বায়োমাস বার্নিং হচ্ছে ন্যাচারালি, যার ফলে এরা কিন্তু অনেকটুকু দাপ উপরে উঠে গেছে পলিউশনের কারণে, কারণ এখানে বায়োমাস বার্নিং প্রচুর পরিমাণে হয়েছে। এই একই অবস্থা এখানে কি মানে গাছপালা সবই কার্বন, হাইড্রোজেন এইসব ব্যাপার, এবং এখানে অন্যান্য সাবস্টেন্স থাকে। যখন এটা বার্ন করবেন আপনার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তারপরে ভোলাটাইল অর্গানিক কার্বন বেড়ে যাবে, অন্যান্য যে গ্যাসীয় সাবস্টেন্সগুলো আছে সেগুলো বেড়ে যাবে, ওইগুলো বেড়ে যায়, এরা আবার নিজেরা বাতাসের মধ্যে বিভিন্ন রকমের ফটোকেমিক্যাল রিয়াকশন করবে, সেখান থেকে আবার নতুন ধরনের পলিউশন এরা ক্রিয়েট করবে। এটা ডেফিনেটলি ওই এলাকার বায়ুর মানের একটা তারতম্য ঘটাবে এবং সেটার ইম্প্যাক্ট সারা দেশেই পড়বে।
তা আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে বায়োমাস বার্নিংয়ের ফলে বা আমাদের যে গাছপালা পোড়ানো হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে এবং হবে যদি আমরা এরকম এগুলো না ঠেকাতে পারি। তাই ভালো বিষয় যেটা হলো এই আগুনটা থেমে গেছে বা আগুনটা থামানো সম্ভব হয়েছে, সেটাই ভালো ব্যাপার। আমি বলতে চাই 2-3 কিলোমিটার এলাকা ধরে হিউজ গাছপালা আমাদের এখানে পুরানো প্রাণী আছে, প্রাণীগুলা হয়তো আগুনের জন্য চলে গেছে অন্য জায়গা বা 2-1টা ক্ষতিগ্রস্ত হইতে পারে, তো গাছের তো ক্ষতি হয়ে গেছে বিরাট পরিমাণে। না, ডক্টর মল্লিকের কাছে এই বিষয়টাতে একটু জানতে চাই, যেটা বলছিলেন ডক্টর সালাম, যে আসলে তো সিডর, আইলা এই ধরনের যে দৈব দুর্বিপাক বা ঘূর্ণিঝড় এই বিষয়গুলোতে আমরা দেখেছি যে এই সুন্দরবনে ছিল আমাদের ঢাল, যেটি বলছিলেন ডক্টর সালাম। তো আমাদের ঢাল যদি না থাকে তাহলে আমরা শত্রুকে মোকাবেলা, যদি আমরা ধরি যে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবটা আমাদের মানব জীবনের জন্য বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের কথা বলছেন, দীর্ঘমেয়াদী রোগ বেড়ে যাচ্ছে, অসুখ বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে এই যে ডিজাস্টার, তো সুন্দরবনে এর প্রভাবটা কতটুকু পড়বে বা সুন্দরবনকে আমাদের আসলে আরও কতটা সুন্দর করা প্রয়োজন, বিশেষ করে পরিচর্যার ক্ষেত্রে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সুন্দরবনের সৌন্দর্য অটুট রাখতে হবে, কারণ এদের মধ্যে আলোচনা এসেছে যে আমাদের যে বঙ্গোপসাগরে যেসব মনসুন লো প্রেসার সিস্টেম অথবা নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় যদি তৈরি হয়, তার ট্র্যাকটা যদি আমাদের সুন্দরবন বা খুলনা উপকূল থাকে তখন সেটা প্রাকৃতিক ঢাল হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং এবং সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় একটু আপিস্টিমে। সুতরাং সুন্দরবন শুধু প্রাকৃতিক ঢাল নয়, সুন্দরবন কিন্তু আমাদের পরিবেশ বান্ধব ওয়ার্ল্ড হেরিটেজ। সুতরাং এখানকার যে গাছপালা দ্বারা যে অক্সিজেন নিঃসৃত হয় অবশ্যই সেটা আমাদের জন্য পরিবেশ বান্ধব হয়ে তৈরি করে। সুতরাং এই ওয়ার্ল্ড হেরিটেজের সুরক্ষা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ এর শুধু শ্রী বৃদ্ধি করলেই হবে না, এর সৌন্দর্য অটুট রাখার জন্য যদি আমরা না রাখতে পারি তাহলে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হবে, ভারসাম্য ইকোসিস্টেম এবং আমাদের অন্যান্য বিষয়গুলো কিন্তু বিপন্ন হবে। সেই কারণে সুন্দরবন আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তার রক্ষা। ধন্যবাদ আপনাদের দুজনকেই, ডক্টর আবুল কালাম মল্লিক এবং ডক্টর আব্দুস সালাম, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি এবং বায়ু দূষণ নিয়ে এবং বজ্রঝড় নিয়ে, বজ্রপাত নিয়ে, নিশ্চয়ই তাদের আলোচনা থেকে আমরা উপকৃত হব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আলোচনা থেকে ভালো দিকগুলো নিশ্চয়ই গ্রহণ করবেন। আর সামনে টানা বজ্রপাত হবে এবং বৈশাখী ঝড় হবে। নিরাপদে থাকুন বজ্রপাত থেকে এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।